19তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। দীর্ঘ 35 বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়েছিল। এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম। সংসদে বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদের 349 জন সদস্য। ভোট গ্রহণ ও গণনা শেষে আজই নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। আগামীকাল শুক্রবার সন্ধ্যা 7টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। প্রায় 3 যুগ পর ভোট হওয়ার কারণে প্রাতিষ্ঠানিক কিছু ঘাটতি থাকলেও একটি সুন্দর ও সুষ্ঠু রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ইসি সার্বিক প্রস্তুতি শেষ করেছে বলে বুধবার জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এখানে যারা ইনভলভ থাকবেন সবার সহযোগিতা পাচ্ছে, তাতে কোনো ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না, এবং আমরা কনফিডেন্ট যে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, এটা তো বিশ্ববাসী তাকিয়ে আছে। সম্প্রতি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সরকারের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর মাধ্যমে জনগণের ওপর চাপ বাড়ার পাশাপাশি দেশের ওষুধ শিল্প হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এসএম আনিফের রিপোর্ট। 1.5 বছর আগে স্ট্রোক করেন নারায়ণগঞ্জের নাসির উদ্দিন। প্রতি মাসে তার ওষুধ খরচ গড়ে 5,000 টাকা। বার্ধক্য সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন সহধর্মিণীও। দুইজনের মাসে গড় ওষুধ খরচ 8,000 টাকা। পাশাপাশি ডাক্তার দেখানো, টেস্ট সহ আনুষঙ্গিক খরচ তো রয়েছে। চিকিৎসা ব্যয় মিটিয়ে এখন স্বাভাবিক জীবনযাপন অনেকটাই কষ্টসাধ্য এই পরিবারের জন্য। ওষুধ পানি আর কি 8 থেকে 9,000 টাকার মতো খরচ লেগে যায়। সংসারিক খরচ তো আলাদা, আর ওষুধের খরচ হইলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের। মনে করেন আমরা তো ইনকামের মানুষ, আমার একটা ছেলে। একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে উচ্চ চিকিৎসা ব্যয়। খরচের হিসেব মিলাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ। এর মধ্যে চলতি মাসেই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা 2026 এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি 2026 বাতিলের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। শুধু তাই নয়, এ বিষয়ে 2016 সালের নীতিও বাদ দিয়ে 3 দশক আগের 1994 সালের নীতিতে ফিরে যাওয়ার ঘোষণা দেয় সরকার। এই সিদ্ধান্তের সমালোচনা করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন বলেন, এর মাধ্যমে জনগণ ও ওষুধ শিল্প উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। জনগণের এমনি তো ঔষধের পিছনে তাদের পকেটের থেকে যে টাকা খরচ হয় তার শতকরা 80% যায় ঔষধের পিছনে। সেটাকে কমার একটা সম্ভাবনা ছিল, সেটা থাকলেই না, বরঞ্চ আরও বেশি যে সমস্ত ওষুধের উপরে নিয়ন্ত্রণ ছিল সেগুলো তো উঠিয়ে দিয়েছে, কারণ 94 সালের পরে আরও কিছু যোগ হয়েছিল। এইটা মানে একেবারেই অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং জনস্বার্থকে তারা কোনো রকম গুরুত্বই দেয়নি। বাংলাদেশে ওষুধ কোম্পানির দাম, ওষুধের দাম বেশি হয়, আর মার্কিন বহুজাতিক কোম্পানি যারা উৎপাদন করেছে, যেখানে তারা এই জনগণের জন্য স্বল্প মূল্যে প্রস্তুত করে, তাহলে আপনাকে এটা নিতে হবে। তাহলে আমাদের বাংলাদেশের ওষুধ শিল্প কিন্তু আরেকটা হুমকির মুখে পড়বে। অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী যতটা সম্ভব বিষয়টি পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বর্তমান সরকার সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, ঔষধকে যৌক্তিক মূল্য পুনর্নির্ধারণ, এগুলো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, তা নির্বাচনী ইশতেহারে রয়েছে। সেটা যদি করতে হয় তাহলে অবিলম্বে অতি দ্রুত তারা যেটা বাতিল করেছে সেটা পুনর্বহাল করা হোক। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহ দেখতে 12 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকাল 6টা 15 তাকে মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশ্যে নেওয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফি তার প্যারোল মঞ্জুর করেন। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তিনি প্যারোলে থাকবেন। এ সময় তিনি স্বামীর মরদেহ দেখা এবং দাফন কার্যক্রমে অংশ নিতে পারবেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সকালে তৌফিক নেওয়াজের মরদেহ কলাবাগানের বাসভবনে নেওয়া হবে। পরে গুলশান আজাদ মসজিদ বাদ-জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। দীপু মনির আইনজীবী জানান, 4 দিনের প্যারোল চাওয়া হলেও 12 ঘন্টার অনুমতি দেওয়া হয়েছে। পুরো সময় তিনি পুলিশ পাহারায় থাকবেন।
বগুড়ায় ন্যূনতম মানদণ্ড ও প্রয়োজনীয় জনবল ছাড়াই চলছে অনেক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ রয়েছে ভুল চিকিৎসা, অবহেলা আর নিরাপত্তার ঘাটতিতে ঘটছে মৃত্যুর মতো ঘটনাও। স্বাস্থ্য বিভাগের অভিযান চললেও বন্ধ হচ্ছে না অনিয়ম। আমাদের বগুড়া ব্যুরোর প্রধান লতিফুল করিমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বগুড়া জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ে অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব প্রতিষ্ঠানের অনেকগুলোর বিরুদ্ধেই রয়েছে অনিয়মের অভিযোগ। রয়েছে গ্রাম থেকে আসা সহজ সরল রোগীরা দালালের খপ্পরে পড়ে ভর্তি হচ্ছেন এসব প্রতিষ্ঠানে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ছাড়াই চলছে চিকিৎসা ও অস্ত্রোপচার। বগুড়ায় যে মানহীন ক্লিনিকগুলা রয়েছে এগুলোতে প্রায়ই শুনি যে রোগীর মৃত্যু ঘটনা ঘটছে। এই জিনিসগুলোতে, এই দিকগুলোতে আসলে প্রশাসনের দৃষ্টি থাকা দরকার। কোন ক্লিনিকে সেবার মান নিয়ে প্রশ্ন আছে, এটা আসলে আমরা যারা সাধারণ মানুষ তারা অনেকেই যারা মূর্খ তারা অতটা বুঝে উঠতে পারছে না। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী বগুড়ায় নিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার 486টি। এর মধ্যে ক্লিনিক রয়েছে 215টি এবং ডায়াগনস্টিক সেন্টার 271টি। অভিযোগ রয়েছে তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর লাইসেন্স নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলতি বছরের জুন পর্যন্ত স্বাস্থ্য বিভাগের অভিযানে জেলার 76টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, কিন্তু নাম ও মালিকানা পরিবর্তন করে আবারও কার্যক্রম শুরু করছে কিছু প্রতিষ্ঠান। সম্প্রতি বগুড়ার 3টি ক্লিনিকে 3 রোগীর মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নিয়ম কানুনের তোয়াক্কা না করে তারা প্রতিষ্ঠান চালায়, মৌলিক যে অধিকার স্বাস্থ্য এর কোনটিও তারা পূরণ করে না। নন ক্লিনিক্যাল যারা মালিক, এখানে একটা ঘাটতি দেখা যায়। ইমার্জেন্সি সেবাগুলো তারা সেখানে দিতে পারে না। স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী 10 শয্যার হাসপাতাল বা ক্লিনিকে কমপক্ষে 3 জন MBBS চিকিৎসক, 6 জন নিবন্ধিত নার্স সহ প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও অ্যানেস্থেটিস্ট থাকার কথা। কিন্তু অভিযোগ, বগুড়ার অনেক প্রতিষ্ঠানেই মানা হচ্ছে না এসব নিয়ম। যেসব প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনবিহীন বা এখন পর্যন্ত আমাদের আওতার বাইরে রয়েছে, সেসব ক্লিনিকের বিষয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা সহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের সহায়তায় বেশ কিছু অবৈধ ক্লিনিকে আমরা অভিযান চালিয়েছি। সেখানে জেল এবং জরিমানা সহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা দেয়া হয়েছে। দালালের দৌরত্ব, অনিয়ম আর মানহীন চিকিৎসার ঝুঁকি থেকে রোগীদের রক্ষায় শুধু অভিযান নয়, প্রয়োজন কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মুন্সিগঞ্জে ক্রমেই ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ICU ইউনিট চালু না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত মুমূর্ষু ডেঙ্গু রোগী। হাসপাতালের ব্যবস্থাপনা নিয়েও সেবাগ্রহীতাদের রয়েছে বিস্তর অভিযোগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মুন্সিগঞ্জে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5 শতাধিক। শুধু জুলাই মাসেই 496 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। আর চলতি মাসে 380 জন ডেঙ্গু আক্রান্ত রোগী 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শয্যা সংকুলন না হওয়ায় অনেকেই চিকিৎসা নিচ্ছেন করিডোরে কিংবা ফ্লোরে। আমার ডেঙ্গু ধরা পড়েছে, যার কারণে আমি হাসপাতালে চলে আসি। এবং আমি অনেক হাসপাতালের চিকিৎসা অনেকটা সুস্থ হয়েছি। আমার ডেঙ্গু রোগ ধরা পড়েছে, এবার হসপিটালে আমি ভর্তি হইলাম। আসার পরে মার্শাল্লাহ তারা ভালোই ট্রিটমেন্ট দিল, আমাদেরকে সেবা করলো, ঔষধ দিল। চিকিৎসক ও পর্যাপ্ত জনবল না থাকায় হাসপাতালের কার্যক্রম ব্যাহত হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এতে সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ রোগী ও স্বজনরা। চিকিৎসা কি ডাক্তার একটা ডাক্তার কি চিকিৎসা করবো? নার্স আইলেও যে স্যালাইন খুলতে খোলা, হ্যাঁ মন মতো হেরা চলে, আমরা কি করবো? ওয়াশরুমের অবস্থাটা যে দেখেন, একদম সুস্থ মানুষও যদি ওয়াশরুমে যায় সে নিশ্চিত অসুস্থ হয়ে যাবে। এখানে মাত্র এই যে 24 ঘন্টা একবার একটু ঝাড়ু দেয়, ডেটল স্যাভলনের কোনো বালাই নাই, মানে নোংরা বলতে যা বোঝায় আর কি। ডেঙ্গু উপসর্গের প্রাথমিক ধাপে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকের। মশাবাহিত আক্রমণ যদি হয় ডেঙ্গি ভাইরাসটা, তাহলে আমাদের বাড়ির আশেপাশে যথেষ্ট পরিমাণে পরিষ্কার রাখতে হবে। রূপ জার থাকলে নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কারণ যদি বাসায় ফুলের টব থাকে
সেখানে যেন পানি জমে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। ডেঙ্গু রোগী বেড়েছে, ওয়েট সিজনে ডেঙ্গু রোগী বাড়ে, তবে এখনো এটা আশঙ্কা আসলে বলার আমার মনে হয় এখনো সময় আসেনি। তবে আমরা প্রস্তুত আছি, আমরা চাই যে মানুষ যেন আতঙ্কিত না হয়। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল নিয়োগের পাশাপাশি দ্রুত আইসিইউ ইউনিট চালুর দাবি স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চলতি বর্ষা মৌসুমে অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় সাতক্ষীরায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ কৃষকরা। কৃষি বিভাগ বলছে বর্তমানে পাটের দাম কিছুটা কম থাকলেও সামনে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন হাফিজা খানম জুথি। সাতক্ষীরা সদর, তালা, কলারস সহ ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবছর পাটের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। ভালো পাট হয়েছে, লম্বা চওড়া, খুব ভালো ছাল হয়েছে। অল্প পানি থাকলে আমাদের পাটের গ্রোথটা ভালো হয়। খুব ভালো ফলন হয়েছে। ৩০ থেকে আনুমানিক ১৫ থেকে ১৮ মণ পাতি পারি। ভালো ফলন হলেও সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ফলে বর্তমান বাজার দরে পাট বিক্রি করে কাঙ্ক্ষিত লাভ না পাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। সার, ইন্ডি, কীটনাশক দাম বেশি, তাতে আমাদের পড়তে পারছে না, আবার জনের দাম বেশি। পাটের দাম বাম্পার ফলন, পাটের দাম পড়ে গেছে, এই জন্য আমাদের পাটে পাতা হচ্ছে না। কৃষকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে কৃষি বিভাগ বলছে ফলন ভালো হওয়ায় বর্তমান বাজার দর কিছুটা কম হলেও কৃষকরা তা পুষিয়ে নিতে পারবেন। পাট একটি লাভজনক ফসল কৃষকদের নিকট। এবছর দামটা একটু কম, ৩,০০০ থেকে ৩,৩০০ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে। চলতি মৌসুমে সাতক্ষীরার ৭ উপজেলায় ১১,৬৭৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আর পাট উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৪২,০০০ বেল। হাফিজা খানম জুথি, মাই টিভি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ২ যাত্রী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন কাগারচর গ্রামের নুরু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা। এ ঘটনায় তাদের মেয়ে মার্জিয়া সহ আরও ৩ জন আহত হয়েছেন। মার্জিয়ার অবস্থা আশঙ্কাজনক। বুধবার পাকুন্দিয়া কিশোরগঞ্জ সড়কের এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পেছন থেকে দ্রুত গতির ট্রাকটি অটোরিকশাটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দম্পতির মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৩২,০০০-এর বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। চট্টগ্রাম পিটিআইয়ে আয়োজিত কর্মশালা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান শিক্ষক নিয়োগের পর শূন্য হওয়া সহকারী শিক্ষকের পদগুলোতেও নতুন নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ১৪,০০০-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলছে। প্রতিমন্ত্রী আরও বলেন, নিবন্ধন ছাড়া কোনো কিন্ডারগার্টেন বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করা যাবে না। সহজ সুযোগ দেওয়ার পরও নিবন্ধন না নিলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। শিক্ষকদের প্রশিক্ষণ, মূল্যায়ন ও বিদ্যালয় মনিটরিংয়েও পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে আমাদের ফুল মনিটরিং টিম আছে, তারা বিগত দিনগুলোতে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো মনিটর করত। এটাতে আমরা নতুন নীতিমালায় পুরো বদল আনছি। আগামী দিনগুলোতে তারা সকল প্রাথমিক বিদ্যালয়কে মনিটরিং এর অধীনে আনবে। সকল বেসরকারি বিদ্যালয়, সকল কিন্ডারগার্টেন, সকল ইংরেজি মাধ্যম বিদ্যালয়, যত প্রাইভেট বিদ্যালয় আছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে মনিটরিং সিস্টেমের অধীনে আনা হবে। কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের বিশেষ অভিযানে 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি দ্রুত নাইটংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে বোটটি রেখে পালিয়ে যায় চক্রের সদস্যরা। তল্লাশি চালিয়ে বোট থেকে একটি বিদেশি এসভিডি ড্রাগনফ রাইফেল, একটি 9 মিলিমিটার পিস্তল, 229 রাউন্ড রাইফেলের গুলি,
3 রাউন্ড পিস্তলের গুলি এবং 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জড়িতদের আটকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক 24 জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির কাছ থেকে তাদের গ্রহণ করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে বিজিবি। ফেরত আসাদের মধ্যে 18 জন বাংলাদেশি ও 6 জন এফডিএমএন সদস্য। বিজিবি জানায় 2025 ও 2026 সালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করা হয়। পরে মিয়ানমারের বিভিন্ন নিয়ন্ত্রিত এলাকা ও কারাগারে রাখা হয়। মানবিক বিবেচনায় বিজিবির উদ্যোগে ধাপে ধাপে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার এই 24 জনকে ফেরত আনা হয়েছে। পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। টেকনাফ ব্যাটালিয়ন 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভুইয়া জানান, অবশিষ্ট আটক জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গোপালগঞ্জে 64,123 পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ 4,55,000 টাকা ও একটি বিলাসবহুল গাড়ি সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার জেলা শহরের এলজিইডি মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে উজ্জ্বল মোল্লা ও তার সহযোগী ওয়াসিম মোল্লাকে আটক করা হয়। পুলিশ জানায়, তাদের দেহ তল্লাশি করে প্রথমে 5,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা একটি লাগেজ থেকে আরও বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বিলাসবহুল গাড়িটিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়িতে করে ইয়াবাগুলো গোপালগঞ্জে আনার কথা স্বীকার করেছে। সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ও স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া ক্লিনিক পরিচালনার দায়ে একটি সার্জিক্যাল ক্লিনিক এর স্বত্বাধিকারীকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত ক্লিনিকটিতে র্যাব 6 ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন র্যাব 6 এর কোম্পানি কমান্ডার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ। অভিযান শেষে ক্লিনিকটিতে নতুন করে কোনো রোগী ভর্তি না করার পাশাপাশি সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপন বৈঠক চলাকালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলিসহ 3 জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার মিতালি মার্কেটের একটি কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তারা সাইনবোর্ড ও ভুইগড় এলাকায় বসবাস করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলির পাশাপাশি 2টি কুড়াল, একটি লোহার হাতলযুক্ত কুড়াল, 2টি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ উদ্ধার করা হয়। ডিবির দাবি, গ্রেফতাররা সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী মানিক গ্রুপের সদস্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গার্মেন্টস এলাকায় ফুটপাতের ভাসমান দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে। এ চাঁদাবাজির ঘটনায় নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়ার নির্দেশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছে ভুলতা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। উপজেলার ভুলতা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ ইমরান হোসেন, সহ দপ্তর সম্পাদক হাসান, ভুলতা ইউনিয়ন 9 নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান সহ স্থানীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ। বিএমপি বা একজনের দলের নাম কইয়া বলে কি আমাদেরকে ভাই পাঠাইছে, টাকা দিতে হবে জোরমূলক, না দিলে আপনাকে মারবো, ধাক্কা দেয় বা খারাপ বিহেভ করে। কিছুদিন যাবৎ জানতে পারলাম যে এইখানে বিদ্যুতের কথা বইলা এবং জারুর কথা বইলা দোকানদারের কাছ থেকে 100 টাকা 50 টাকা পরিমাণে চাঁদা নেয়। ভুলতা ইউনিয়ন যুবদল প্লাস আমাদের 9 নং ওয়ার্ড যুবদলকে নিয়ে আমরা এই চাঁদাবাজের যেই স্থানটা এটা আমরা পরিদর্শন করছি। এখন মাঠে আমরা পাইছি, দৌড়াই গেছে, ওরা চলে গেছে। জামালপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের গেটপাড় এলাকায়
জেলা বিএনপির কার্যালয়ের সামনে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভার আয়োজন করে। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাউসারের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র সভাপতি খন্দকার আহসানুজ্জামান রুমেল, লোকমান আহমেদ খান লোটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে গেটপাড় এলাকা থেকে একটি আনন্দ র্যালি বের হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রাম নগরীর হালি শহরে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদ দানশিন সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারির অনুমোদন ক্রমে মাইজ ভান্ডারি শাহ এমদাদিয়া আফজাল শাহ নগর দায়রা শাখার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, ঈদে মিলাদুন্নবী মাহফিল, স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় সহ জনকল্যাণমূলক বিভিন্ন আয়োজন ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নায়েবে সাজ্জাদানশীল আলহাজ সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারি। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানবিক আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে এগিয়ে আসতে হবে। বগুড়ায় আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে র্যালিটি বের হয়ে মহানগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ প্লাজার সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ সঞ্চালনায় র্যালি ও আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন সহ জেলা উপজেলা শহরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে টানা 43.5 ঘন্টা বন্ধ থাকার পর রাজবাড়ী ফরিদপুর ও দৌলতদিয়া ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা 12টা থেকে একটি পরিবহনকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। আজ সকাল 7:30টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন জানান, আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে সিরাজগঞ্জ সদর থানায় কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর থানায় সভায় সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আশিক সাইদ। সভায় ডিআইজি মোহাম্মদ আশিক সাইদ বলেন, কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাদক, জুয়া, কিশোর গ্যাং ও সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ পুলিশের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা